ছোটোবেলায় হাজী মোহাম্মদ মহসিনের বই পড়তাম। তখন তো উনি দানশীল, দান করতে হবে, মানুষ সেবা করতে হবে, ওই যে একটা মানসিকতার সৃষ্টি হয়েছে। ছোটোবেলায় মায়ের গোলা থেকে চাউল নিয়ে গ্রাম, আশেপাশে গ্রাম গরিব মানুষকে বিক্রি করে দিতাম, রাত্রেবেলা গিয়ে তারও কেরোসিন নিয়ে বাড়ি বাড়ি দিয়ে দিতাম। এইটা একটা মানুষ সৃষ্টি। পরবর্তী পর্যায়ে ক্লাস 7-8 যে পড়ি, সে সময় রাজনীতি পড়া আরম্ভ করতাম। আমার খুব শখ ছিল যে ছবি কালেক্ট করা। তখন মায়ের হাতের লেখা অনেকরকম ওই আয়না বাঁধানো অনেক ফ্রেম ছিল, বাড়িতে লাগানো অনেক সাগর ছিল। আমার এই হবি হলো যে পত্র পত্রিকায় যত রাজনীতিতে ছবি আনবে, ছবি কেটে সাদা কাগজ পেস্টিং করতাম। মায়ের ওই ইয়েটা আয়নাটা চুরি করে খুলে ওনার কাপড়টা সরাই এই পেস্টিং করে রাখতাম। আর পায়ে দেখতে আমাদের কি বিশাল অনুভব আসবে, রাজনীতিতে দেশের, বাংলাদেশের, সেসব পাকিস্তানের বা ওয়ার্ল্ড লিডার যারা আছে ওদের ফটো দেখতাম। আর দেখলে প্রতিদিন দেখতাম ওদের দিকে। ওটা অ্যাকচুয়ালি সেটা রাজনৈতিক বই পড়তাম। এগুলো অনেক ইনফ্লুয়েন্স করছে। তো ছোটোবেলা থেকে রাজনীতির সঙ্গে রাজনীতির সঙ্গে মানসিকভাবে ইনভলভ হয়ে গেছে। ল্যাবরেটরি স্পেশালিস্ট এক মানে একটা সময় ডাক্তারের চাট পাইনি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। পরে একবার পড়ালেখা ছেড়ে দেবো, পরে জেনারেলি ব্যারিস্টার হওয়া যায়। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে আবার মাস্টার্স করলাম পলিটিক্যাল সায়েন্সে। আবার অনার্স লন্ডন অনার্স করে বার করতে গেলে আমাকে তখন থেকে ডাক্তার হতে পারিনি, ব্যারিস্টার হই সেটা আর কি। আর নামাজ পড়তাম সবসময় আল্লাহর কাছে। ছোটোবেলা থেকে ক্লাস 7-8 থেকে নামাজ পড়তাম যে একজন নামকরা ডাক্তার যেন হই। এদের ছিল সবসময় আল্লাহর কাছে প্রার্থনা ছিল। কিন্তু আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়ে আসছে, যে রাখছে, সেটাই হতে হয়েছে আর কি। আমার সবসময় কঠিন সময়গুলো হলো বিভিন্ন সময় আমার জীবনের সিদ্ধান্তগুলো। আমি নোয়াখালী রাজনীতি ছাত্রদলের জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতাদের মধ্যে এক প্রতিষ্ঠাতা আমি একজন। তো ওই নোয়াখালী রাজনীতি করে নোয়াখালী রাজনীতি থাকবো নাকি ঢাকাতে আসবো, এটা একটা সিদ্ধান্ত ছিল। মানে ঢাকা আসে, ঢাকার মধ্যে পড়তে এলাম, এখানে রাজনীতি করতাম। তারপর ছাত্র তো শেষ হয়ে গেছে, তো বিদেশে পড়তে যাবো না, ছাত্র রাজনীতি অপশন নেই, ছাত্র তো আমার শেষ হয়ে গেছে, আমার নীতিগতভাবে ছাত্র রাজনীতি করা যাবে না। তখন বেগম খালেদার উপস্থিতি কেন্দ্র করে মিটিংয়ে আমি সিদ্ধান্ত নিলাম ছাত্র রাজনীতি অপশন, উনি জানলাম অপশন নেব। উনি আবার ফেয়ারওয়েলে বিদায় দিল। আর বললাম যে আমি ইনশাল্লাহ ব্যারিস্টারি পড়তে যাবো, ব্যারিস্টারি পড়ে এসে আমি আবার বিএনপি করবো ইনশাল্লাহ, আপনি দোয়া করবেন না। তবে আমাদের সহকর্মী যারা ছিল সবাই দোয়া করলো, বললো, ম্যাডামও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। এরপর তো লন্ডন চলে গেলাম। লন্ডন থেকে 11 বার চাকরিও করেছিলাম জীবনে। আইনপিটি জয়েন করলাম এবং আইনপিটি আসার পরেই আমার দায়িত্ব পড়লো যে আমি জাতীয় ছাত্র দলের থেকে আমি প্রথম ব্যারিস্টার। বিএনপি রাজনীতিতে তো অন্যরা সবাই তো বিএনপি জয়েন করছে ব্যারিস্টার হয়ে, আমি একমাত্র ব্যারিস্টার যিনি ছাত্রদল থেকে ব্যারিস্টার, ছাত্রদল থেকে ছাত্রদলের রাজনীতি করে যে ব্যারিস্টার হয়েছে। আর ব্যারিস্টার মজিদ আহমেদ সাহেবের সঙ্গে ছিল আমার প্রথম সিনিয়র। তো আমি তো সে সময় বিএনপির যেহেতু রাজনৈতিকভাবে মনের প্রাণে দলটা বিশ্বাস করি। 1996 থেকে 2019 যুদ্ধ বিএনপির তো মামলা হয়েছে। আমার সিনিয়র ব্যারিস্টার মজিদ আহমেদের সঙ্গে আমি আই থিঙ্ক সামটাইমস তাদের 4টা পর্যন্ত কাজ করছি, 5টা পর্যন্ত কাজ করে আবার 7:30 8টার কোর্টে আসছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরেছি সারা বাংলা। তখন 90% ধরতে গেলে মালমাই সারা বাংলাদেশে আমরা করেছি। সেটা আসলে একটা খুব পরিশ্রমের কমিটমেন্টের কারণে আসছে। আমি ব্যক্তিগত জীবনে আমি ডেমোক্রেসি বিশ্বাস করি, মনের প্রাণী ডেমোক্রেসি বিশ্বাস করি। আমি ইংল্যান্ডে লেবার পার্টি করতাম একসময়, স্টুডেন্ট পলিটিক্স, ওখানে স্টুডেন্ট ছিলাম। আপনি যদি কোনো একটুভাবে পর্যায়ে আসলেই প্রশ্ন থাকবে, সমালোচনা থাকবে, একটু অ্যাকসেপ্টেড। আর ধরেন আপনার আমি এটা লিডারশিপ ট্রেনিং নিয়েছিলাম, ইংল্যান্ডে স্টুডেন্ট ছিলাম। লিডারশিপ ট্রেনিং হলো যে ডেমোক্রেটিক পলিটিক্স। You may be, some people may appreciate you, some people may criticize you, but you are on the discussion. If a person is on the discussion, his life. If he is not in the discussion, he is dead. So আমার হলো প্রশ্নটা করে তার ভালো লাগে, তারা সমালোচনা তার ভালো লাগে, আসলে আমাকে সে কেয়ার করছে, এভাবে নেই। এই জন্য আমি কখনো সমালোচনা করলে বিজন্য আমার জীবনে কাউকে বললে তুমি সমালোচনা করলে কেন, বাট ইটস বিকজ হি ইজ কেয়ারিং মি। সে নিজের পাশে কফি খাচ্ছে, চা খাচ্ছে, খাওয়া খাচ্ছে, আমার নিয়ে সে কেয়ার করছে। আর কেয়ার মানে ইট ডাজন্ট ম্যাটার, সে প্রশংসা করতে হবে, সমালোচনা করতে পারে। আমি যদি আমার ধর রাজনীতি কর্মী যে না হতাম, আমি যদি অর্ডিনারি সাধারণ মানুষ হতাম, যদি আমার কেউ কেয়ার করতো না, সুতরাং আমি রাজনীতি কর্মী, আমার প্রশংসা থাকবে, সমালোচনা থাকবে, এবং দুটো দিয়েই আমি কারেক্ট পাঠটা, সঠিক পথটাই বেছে নিতে পারবো, এরকম চিন্তা। এই জন্যে আমি ধরেন আমার জীবনে অনেক জায়গা, সুপ্রিম কোর্ট সহ অনেক প্রতিষ্ঠানে আমি দায়িত্ব পেয়েছি, এমপি ছিলাম।
আমার এগুলো কোনো সমালোচনা করলে আমি মনে করি আমি হয়তো সামনে আমি কিছু বললাম, পরবর্তী চিন্তা করি না আমার কোনো ভুল আছে, কোথাও কোনো ভুল আছে কিনা আমি চেক করিনি। আমি মনে করি যদি মব জাস্টিস ইউ হ্যাভ টু স্টপ, মাস্ট বি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, মব জাস্টিস। এক দুই হলো যে গভর্নমেন্ট শুড অলওয়েজ রিজনেবল টু দ্য পিপল, এবং গভর্নমেন্ট শুড অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং গভর্নমেন্ট শুড অ্যাকসেপ্ট দ্যাট ক্রিটিসিজম। ওভার রেট করার কিছু নেই। যদি আপনি যদি রাষ্ট্রের মধ্যে না আসতে আপনাকে সমালোচনা করবে কি? সেজন্য বিরোধী দল তো কোনো দেশ চালায় না, তাহলে সমালোচনা কম। তারাও তো বলবে। আপনি ধরুন পার্লামেন্টে যদি আপনি কার্যকর করেন তাহলে মাঠের উত্তাপ অনেক কমে যাবে, কারণ মানুষের কথা বলার যে কথাটা মানুষ বলতেছে সে কথা পার্লামেন্টে একজন এমপি বলতেছে। কারণ কথা বললে কিন্তু ওর মনের ভাষা প্রকাশ হয়ে গেলে তার ক্ষোভটা কমে যাবে। আর অকার্যকর পার্লামেন্ট হলে তাহলে মানুষ কিন্তু রাজপথ ফেলে মানে উত্তেজিত হয়। এই জন্য পার্লামেন্টকে আপনার ধরেন কার্যকর করতে হবে। আমরা একটা অস্থির পরিস্থিতি আছি দীর্ঘদিন থেকে। এই 5ই আগস্ট পুলিশের আগেও অস্থিরতা ছিল, তো রাজনীতি অস্থিরতা ছিল, এখনও কিছু কমলেও রাজনীতি অস্থিরতা আছে। আমরা রাজনীতি স্থিরতা আনতে হবে। আপনি স্থিরতা না হলে ইনভেস্টমেন্ট হবে না, আপনি কেউ পুঁজি বিনিয়োগ করবে না, দেশীয় ব্যবসায় তারা পুঁজি বিনিয়োগ করবে না, বিদেশে এখানে আসবে না। রাজনীতি স্থিরতা ভেরি ইম্পর্টেন্ট আপনি ইকোনমিক চাকাটা ঘোরানোর জন্য। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানের মধ্যে যে ম্যান পাওয়ারটা আছে, সারা পৃথিবীতে 5-7টা দেশের মধ্যে আমার ম্যান পাওয়ার আছে, অ্যাক্সেস ম্যান পাওয়ার আছে, সব জায়গায় ম্যান পাওয়ার শর্ট। আমরা জানি এই জনশক্তি আমাদের সব চলে যাচ্ছে বিদেশে। আমরা এরকম সুযোগ করে দিই না কেন? রুল অফ ল যদি স্ট্রিক্ট করি, আইনের সাথে স্ট্রিক্ট করি, রাজনীতি স্থিরতা আসে যদি, তাহলে বাংলা অনেক বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে আপনি এখানে যারা ভালো মেধাবী ছেলেমেয়েরা এদেশে চলে পড়ালেখা করে এদেশে চলে আসবে। তাদের এখানে হাই স্যালারি তো অনেক কোম্পানি দেয়, ভালো ভালো কোম্পানিগুলো হাই স্যালারি দেয়, বিদেশে তারা এত কষ্ট করবে না। এখন তো যে আমাদের ছেলেমেয়েরা মেধাবীরা যে বিদেশে আমেরিকা বলেন, কানাডা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে কোনো অ্যাডমিশন পেলে মনে করেন আমি এখানে থেকে যাবো। এই ধরনের মেধাবী থাকার জন্য আমার এখানে অপরচুনিটি সৃষ্টি করলে সব মেধাবীরা এখানে থেকে যাবে আর পড়ালেখা করে চলে আসবে। চলে এসেই ধরেন আপনি এদের কী হয়ে দেশে মেধাবীদের একটা জায়গা হয়ে গেলো, কাজ করে অপরচুনিটি হলো। আর দেশে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট সুযোগ থাকলে বড় কোম্পানিগুলো, মাল্টিনেশনাল কোম্পানিগুলো আসছে, তাদের হাব হতে পারে এখানের মধ্যে, সাউথ এশিয়া হাব হতে পারে, ওয়ার্ল্ডের হাব হতে পারে। এদিকে বাংলাদেশ কিন্তু অনেক উন্নতার সম্ভাবনা করতে হবে। আমি মনে করি এরা যে পসিবিলিটি, আর এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বর্তমান সিস্টেম চলতে পারে না আপনি। আর কোটি কোটি মানুষের বেকার রেখে আপনি দেশের আপনি আইনি স্বাধীন চাবেন, তা হবে না। ইনভেস্টমেন্ট আইনি করতে হবে, স্ট্রিক করতে হবে, পাশাপাশি অপরচুনিটি দিতে হবে। ওদের চাকরি দেন, ওদের বেকার ভাতা দেন, তাহলে ক্রাইম রেট কমে যাবে। কিন্তু আচ্ছা এখন কিন্তু উচ্চশিক্ষিত অনেকেই ক্রাইমে জড়িয়ে পড়ছে, বিকজ আর আনএমপ্লয়মেন্ট কী করবে? তার ধরেন ওদের সঙ্গে ক্রাইমের ধরনের সঙ্গে পুলিশের যে ক্রাইম কিন্তু ওরা বুঝতে পারতেছে অনেক খুশি, যার যে ক্রাইমটা অধোয়া থেকে যাচ্ছে। তাই মনে করি এই জন্য এমপ্লয়মেন্ট ভেরি ইম্পর্টেন্ট। অন্যটা আপনাদেরকে অ্যাটলিস্ট ঠিক আছে আপনি দেন, বেকার ভাতা দিয়ে বলবেন যে ঠিক আছে যদি তুমি ক্রাইম করো, যদি তোর বেকার ভাতা কিন্তু হাফ হয়ে যাবে। তখন এখানেও কিন্তু আমরা ডিটারেন্ট একটা পলিসি দিতে পারেন। আপনার ক্রাইমটা বন্ধ করার জন্য এটা একটা পলিসি, কিন্তু তোমার দিলাম সুযোগ যে কোনো ক্রাইম করে যদি, তাহলে তোমার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। বা তুমি সোশ্যাল ওয়ার্ক রাস্তা ঝাড়ু দিতে হবো, সোশ্যাল ওয়ার্ক করতে হবো, পার ঝাড়ু দিতে হবো। হ্যাঁ, আবার যদি তোমার যদি বেকার ভাতা চাও, যদি তারপর থানায় প্রতি সাথে রিপোর্ট করতে একবার করে তুমি আসো, ঠিক আছে। এগুলো আপনি ধরুন মাল্টি মেকানিজমে আপনি চেঞ্জ করতে পারবেন, রুল অফ ল ঠিক করতে পারবেন। আমি চাচ্ছি আমার 4টি সোনামণি নির্বাচন এলাকাটা একটু সলভেন্টালি এরিয়া, এখানে ধরেন মানুষের এভারেজ পিপুল আর মোটামুটি চলতে পারে। তো আমি যেটা চাচ্ছি যে এখানে 100% মানে এডুকেশনটা 100% শিক্ষিত করতে একটা পরিকল্পনা আমাদের আছে। স্থানীয় অনেক লোক ধনী ব্যবসায়ী আছে, বিদেশি আছে, তারা হেল্প করতে চায়। তারা আমরা যদি প্রত্যেক এলাকায় যদি
কমিটি করে দিই, ট্রাস্ট করে দিই। যে বাড়িতে বাচ্চাটা স্কুলে যাচ্ছে না কেন, তার কাপড় নেই, তার খাওয়া নেই, আমরা তো ওদের ঠিক আছে ত্যাগ করে দিলাম, ঠিক আছে এই 5 জন আপনি এই ফ্যামিলি 5টা এই 5টা বাচ্চা টেক কেয়ার করেন, আপনি 5টা বাচ্চা টেক কেয়ার থাকে 3 বছর, ঠিক আছে। এরকম অনেক লোক আছে। আমরা করতে পারি যদি 100% আমরা যদি স্কুল ড্রপ আউট বন্ধ করতে পারি। স্কুলে ভর্তি ক্লাস 1-এ ভর্তি হওয়ার সময় 100 থাকে, ক্লাসে ভর্তি হওয়ার সময় 80 হয়ে যায়, ক্লাস 3-তে এসে ধরেন 60 হয়ে যায়, ক্লাস 5 আসার পর হয়ে যায় 40 হয়ে যায়। স্কুল ড্রপ আউট বন্ধ করতে হবে, কাউন্সেলিং করতে হবে, মানে এটা সবাইকে নিয়েই করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। আমি আমার এটা 100% এডুকেশন। আর দুই হলো যে আমার ধরেন ওই যে মানুষের যেটা জীবন শান্তির জন্য মানুষ, আমি আমার এলাকায় আমি শপথ করেছি বারবার, নির্বাচন আগেও বলেছি, পরে বলেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ সম্মান, মানুষ জীবন নিরাপত্তা চায়, মানুষ সম্পদের নিরাপত্তা চায়, ইজ্জতের নিরাপত্তা চায়, সেটা নিশ্চিত করতে হবে। তাহলে দেখবেন মানুষ স্যাটিসফাইড থাকবে। ধনী একটু অভাব থাকলেও কিন্তু মনের কিন্তু অতৃপ্তি থাকবে না। আমি তো সবসময় ক্ষমতায়, আমি সবসময় এই সুপ্রিম কোর্ট শুনুন, এখানে অনেকে মন্ত্রী হয়েছে, সুপ্রিম কোর্ট বাড়ি প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে নাই, তো অনেক ক্ষমতা। আপনি ক্ষমতার কি ক্ষমতার ফিলিংস, রাইট, অনেক ক্ষমতা। বার কাউন্সিলে অনেকে মন্ত্রী ছিল, বার কাউন্সিল সদস্য হতে পারেনি, আমি 3 মিনিট বেঁচতে হয়েছি। আমি 8 সালে আমি এমপি হয়েছি, 30 জন এমপির মধ্যে আমি একজন ছিলাম। সারা বাংলাদেশে 29 জন একভাবে হয়েছে। শেখ হাসিনা 6 জানুয়ারি 2009 সালে প্রধানমন্ত্রী হয়েছে। আমি নির্বাচনে পিছিয়ে গেছে, 12 জানুয়ারি হয়েছিল, তা আমি একাই হয়েছি। মানে জেনে শুনে বিরোধী দলের এমপি বানিয়েছে আমাকে, তার ক্ষমতা তো ছিলই। ক্ষমতা আমার কাছে আমি একজন রাজনীতি কর্মী, আমার কি ক্ষমতা নাই, এটা আমার কিছু না। আমার হলো প্রাইমারি এম হলো আমি সোশ্যাল ওয়ার্ক করছি। ব্যক্তিগত জীবনে আমার কিন্তু ক্ষমতা না, বিরোধী দলের কোনো এফেক্ট করে না আমাকে। অর্থনৈতিকভাবে ইনকাম, অর্থনৈতিকভাবে সরকারি দল, বিরোধী দল, এটা কোনো আমার কোনো জীবনে কোনো প্রভাব নেই, আমার পরিবারের প্রভাব পাবে না। তা আমি সোশ্যাল ওয়ার্কটা, ক্ষমতা গেলে কি জান, ক্ষমতা গেলে আপনার দেশ থেকে মানুষের বেশি কাজ করা যায়। এই পলিসিগুলো আমি অনেকগুলো আলাপ করলাম, ওই পলিসিগুলো আমি তো বিরোধী দল থেকে পারবো না। ইভেন ইন দ্য পাওয়ার আই গুড লবি, আই গুড, আমার সে থাকবে এর মধ্যে, এই আর কি পার্থক্য এটাই। যারা ক্ষমতার প্রভাব হিসেবে চিন্তা, ক্ষমতার প্রভাব হিসেবে চিন্তা করে, তারা রাজনীতি করো, দে আর নট দ্য সোশ্যাল ওয়ার্কার, তারা সমাজকর্মী না। আমরা রাজনীতি কর্মী, আমরা দল, বিরোধী দল যাইতে পারে, সরকার দিতে পারে, সবসময় আমরা থাকবো, আমরা আছি। আর এটা যারা প্রভাব বিস্তার করে ক্ষমতায় বসে, তারা কিন্তু ওয়ান টাইমস টিস্যু, তাদের জীবনে টিস্যু মতো হয়ে যায়, টিস্যু ওয়ান টাইমস ইউজ। মানে আমাদের নির্বাচন লাগে যে সহায়তা করছে, আমরা যেটা করেছি, আমরা সাউন্ডলেস। এই টোটাল নির্বাচন প্রচারের সময়, কর্মকাণ্ডের সময় একটা সাউন্ড কোথায় হয়নি, কোথাও আমিও চেষ্টা করছি, নিশ্চয়ই উনিও চেষ্টা করছিলেন যে আমরা পত্রপত্রিকার শিরোনাম যেন না হই আমরা, ডেফিনেটলি এটা আমি একগুলো পারতাম না। নিশ্চয়ই ওনাদের পক্ষ থেকে চেষ্টা করেছিল যেখানে সুন্দর সাধারণ মানুষ ভোট দিতে পারে, পরিবেশ থাকে, সেটা সে করেছে, তারা নিশ্চয় করেছে। তাদের এটা যদি না হতো, আমি একা তাহলে তো হতো না। এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিকে আমি মনে করবো। আই বিলিভ অন ডেমোক্রেসি, আই বিলিভ অন ফান্ডামেন্টাল রাইটস, ন্যাচারাল রাইটস, যেটা সুবিচার করে তো কথা বলার স্বাধীনতা, দরকার স্বাধীনতা আছে, মানে মানবাধিকার রক্ষার সম্মতি আছে, মানে ধরেন আপনার রাইট টু প্রপার্টি আছে, বাক স্বাধীনতা আছে, এগুলো সব কিছু আমি বিশ্বাস করতে হবে। আপনার সিভিলাইজ সোসাইটি, আপনি যে মনে করেন একটা দেশকে সিভিলাইজ সোসাইটি চিন্তা করতে চান, সিভিলাইজ সোসাইটি, সেখানে আপনি এগুলো চিন্তা করতে, প্লাস রুল অফ ল কিন্তু কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আর রুল অফ ল যদি কঠোর প্রয়োগ না করেন, যদি এগুলো কিন্তু মানুষ এনজয় করতে পারবে না। মৌলিকতাটা এনজয় করতে পারেন যদি শক্তিশালী আইনশাসন না থাকে, বিচার বিভাগ যদি শক্তিশালী না থাকে, যদি কিছু হবে না বাংলাদেশে। আপনি মৌলিকতাটাও এনজয় করতে পারবেন না। আপনি অল মানে প্রোটেকশন, ফান্ডামেন্টাল রাইটস প্রোটেকশন দেবে কে? ইন কেস অফ ভায়োলেশন, সে কোর্ট শুড বি স্ট্রিক্ট অন দিস পয়েন্ট প্রিন্সিপালস। মিথ্যা মামলা অবশ্যই বন্ধ করতে হবে, মিথ্যা মামলা অবশ্যই বন্ধ, হুএভার হি ইজ, ইট ডাজন্ট ম্যাটার। আপনার মামলা করার সময় দেশের মিথ্যা মামলা, মিথ্যার সাক্ষী দেওয়া, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আইনের সাথে যদি চান, যদি
এগুলো ছাড়া আপনার আইন আশা করতে পারেন না, কল্পনা করতে পারেন না আপনারা। এবং এটা ধরেন যারা মিথ্যা মামলা করে এবং যে পুলিশ অফিসার রেকর্ড করে, চার্জশিট দেয়, পুলিশ রিপোর্ট পড়ে চার্জশিট দেয়, মিথ্যা অভিযোগপত্র দেয় তদন্ত ছাড়াই, তাদের ব্যাপারে আমার মনে হয় যে কোর্ট থেকেও আইনে নাই, আইন হওয়ার না হওয়া পর্যন্ত কোর্ট থেকে জুডিশিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে এরা ব্যবস্থা রাখা উচিত, আর কোন প্রভিশন থাকবে, সেটেলমেন্ট করা উচিত। যারা ফলস প্রসিকিউশনে যদি তো 3 বছর 4 বছর পরে মামলা খালাস হয়ে গেল, ঘটনা করলে একজনে বা দুজনে, মামলা করলে 100 জনে বা 50 জনে, 5 বছর লাগে খালাস করতে, আপনার 98 জনের কিন্তু জীবনটা নষ্ট করে দিলেন আপনি। স্টেট শুড কম্পেনসেট, রাষ্ট্রদের কম্পেনসেশন দিতে হবে। আর রাষ্ট্র কম্পেনসেশন দিতে দেবে কেন? দেবে ওই যে পুলিশ অফিসার নেগলিজেন্স, যে পুলিশের রেকর্ড মামলা রেকর্ড করবে, মিথ্যা রেকর্ড করবে, রাইট? আর যে পুলিশ অফিসার মিথ্যা তদন্ত করবে, তদন্ত রিপোর্ট দেবে, তাদের ব্যাপারে গিয়ে ডিপার্টমেন্ট অ্যাকশন নিতে হবে। দে শুড বি স্যাক্ট। কিছু হয়ে গেলে, কিছু যদি স্যাক করে দেওয়া হয় কিছু পুলিশ অফিসারকে মিথ্যা মামলার জন্য, সেগুলো তাহলে আপনি ধরেন দেখবেন অটোমেটিক্যালি কমে যাবে। আর রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া আরম্ভ করে, ম্যালিশিয়াস প্রসিকিউশন, মিথ্যা প্রসিকিউশনের জন্য। প্লাস হলো কোর্টও নির্মাতা বলেন, উচ্চ আদালত বলেন, যেগুলো মিথ্যা মামলা প্রতিবারে প্রায় বেশি, কোর্ট দেখে মেরিট দেখে, কোর্ট মেরিট দেন, কোর্ট দেখ মিথ্যা মামলার যে প্রতিমান হয়, তাহলে ওগুলো ফেলে দেওয়া হচ্ছে এই মনে করি। হ্যাঁ, আইনের মধ্যে হবে না যে পর্যন্ত আপনি মিথ্যা মামলা যদি বন্ধ না করেন। যদি আপনি কিন্তু সুপ্রিম কোর্ট কাছে থেকে ক্রিমিনাল নেই, এখানে সাংবিধানিক আদালত থেকে, এখানে আইনের ব্যাখ্যা হবে। ক্রিমিনাল হোক, সিভিল হোক, রিট হোক, কোম্পানি হোক, আইনের ব্যাখ্যা হবে। সেখানে আপনার সেখানে কী হচ্ছে, সারাক্ষণ জামিন অ্যান্টিসিডি বেল এগুলো জামিন নিয়ে আসে ব্যস্ত আমরা নাকি। এদিকে সময় নষ্ট হচ্ছে কোর্টের মামলার জট বেড়ে যাচ্ছে, এই জট বন্ধ করতে হবে আপনাদের। নির্মাধ্যমে ব্যবসা যাচ্ছে। তারপর মাদক তাদের অনেক আছে, এগুলো কমাতে হবে, মাদক মামলা কমাতে হবে। এইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, করা উচিত আমি মনে করি। প্রবাসীরা ধরেন তাদের তো আসলে বাংলাদেশে অনেক কন্ট্রিবিউট করে, রেমিটেন্স পাঠায়। তারা ধরেন যে কোনো সোশ্যাল ওয়ার্ক বলেন, গ্রামে বলেন, আত্মীয় স্বজন বলেন, পরিচয় লোক, খাওয়া দাওয়া, বন্যার সময় বলেন, আমার এলাকায় বন্যার সময়, করোনার সময় আমার 7টা ইউনিয়নে একটা পৌরসভাতে, আমার সোনারমুড়ি উপজেলায় আমি এক্সপ্লেন করছিলাম, মেসেঞ্জারে গ্রুপ করেছি, প্রতি ইউনিয়ন গ্রুপ করেছি, 1,10,00,000 টাকা মানে ডোনেশন দিয়েছে। এর মধ্যে প্রতি ইউনিয়ন পাঠিয়েছে টাকাটা, আমার কাছে না, আমার কাছে আমি টাকা হ্যান্ডেল করিনি, কমিটি করেছি, তারাই খাওয়া কিনে ইউনিয়নে দিয়েছে। তো এটা ধরেন আপনি ধরেন এর মধ্যে 80% টাকা ছিল বিদেশ প্রবাসীদের টাকা ছিল। সো আমি দেখলাম যে মানে 1,10,00,000 টাকা এই যে করোনার ডোনেট করেছে তারা। তো তাদের ডোনেট করার মানুষ, হেল্প করার মানসিকতা আছে, কিন্তু ওটা কোনো বেনিফিট নেই, ওটা স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন কে যায়, ওটা বিনিময়ে কী চায়? বিনয় তার বাবা মা থাকে, তার ভাইরা থাকে, আত্মীয় স্বজন থাকে, নিরাপত্তা চায়। যে সম্পদটা দেশে আছে, নিরাপত্তা চায়, জীবন নিরাপত্তা। এমন দেশে আসছে তাই যেন কেউ চাঁদা চায়। বিদেশে অনেক টাকা ইনকাম করছেন ভাই, আমগুলি চলে আসা দেন, মোটরসাইকেল নিয়ে যেন চলে আসতে হয়, এটা চায়। এবং এলাকার মানুষ শিক্ষিত আছে, এলাকার কোনো সুনাম তারা নিজেও এটা এনজয় করে বিদেশে বসে। তো তাদের অবশ্যই তাদেরকে তাদের ব্যাপারে এইগুলো নিশ্চিত করতে হবে। আর অনেক বিদেশি কিন্তু এখানে বাংলাদেশে প্রপার্টি কেনার পর সেই প্রপার্টি করা ঢাকার বিভিন্ন হাউজিং কোম্পানি থেকে জায়গা কিনে প্রতারণার শিকার হয়। আজ বিশেষ করে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে ফ্ল্যাট বুকিং দেয়, ফ্ল্যাট পায় না। আর যারা এখানে কোম্পানিরা অনেকে প্রতারণা করে বিদেশিদের সাথে, সেগুলো বন্ধ করতে হবে। তাহলে মানুষজন টাকাটা মানি ইজ সামথিং, নো, টাকাটা যাবে সম্পদ, টাকাটা কিন্তু কোনো আইন করে রাখতে পারবেন না আপনি। টাকা যেখানে সেফ ফিল করে সেখানে টাকা চলে যাবে, কিছু করার নেই। এটা যেখানে সেফ ফিল করে দিয়ে টাকা চলে যাবে। আপনি ধরুন আপনার যদি বাংলাদেশের টাকা সেফ ফিল করে যে বাংলাদেশের টাকা চলে যায়, সাধারণ টাকা চলে যায়। যারা টাকা পাচার করে তাদের পাচার করে, সাধারণ টাকা অনেক থাকে না। আবার যে আমরা টাকা কিন্তু যেখানে যে নেক্সট কারি ছিল টাকা ইনকাম করে, প্রথম টাকার নিজের সেফটি চিন্তা করে। তা আমার দেশে তো আপনার সেটা কোথায়? এই ধরনের গ্রামে ধরেন চিন্তা করেন, ঢাকার সামনে থাকেন, আপনার স্ত্রী স্বর্ণ অলঙ্কার সব টাকা রাখে, কিন্তু স্টিল আলমারিতে রাখে। ঈদের সময় তো গ্রামে ছুটিতে গেলেন, তখন স্টিল আলমারিতে টাকা রাখবে না, ভাড়া তালামারি থাকতো। স্টিল আলমারিতে বের করে উনি শাড়ির ভিতরে, শাড়ির খোঁজে বা অন্য কাপড় অন্য ভিতরে ঢুকে যায়, বিকজ সে ফিল করে ওখানে টাকা সেফ দেয়, টাকা ওখানে সেফ। দিস ইজ ক্যারেক্টার অফ মানি, রাইট? সো আপনার টাকা আমরা সেফ হ্যাভেন মানাতে হবে টাকা। আমরা অনেকে অনেক কথা বলে, আমি সঙ্গে একমত না।
এই সিঙ্গাপুরের আইন নেই, আমাদের আর কঠিন আইন আছে, ব্যাংকক আইন নেই, কঠিন আইন আছে, দুবাইতে আইন আছে, ইংল্যান্ড আমেরিকাতে আইন আছে, কেননা আইন আছে, আইনের টাকা চলে যায় কেন? প্রসেসে ঢুকে যায়, টাকা তো আসে না কখনো। সব সরকার এসে বলে যে টাকা নিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। আমি মনে করি দিস ইজ নট গুড আইডিয়া, এবং এটা প্র্যাকটিক্যাল না। টাকা সিস্টেমে ঢুকে যায়। আপনি আপনি দুবাইয়ের মধ্যে বাংলাদেশকে দুবাই সিস্টেম বানান না আপনি। আমরা ওই সিস্টেমটা নিয়ে আসি না কেন? তখন দেখবে তো বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, দুবাইয়ের টাকা বাংলাদেশে চলে আসবে, অ্যারাবিয়ান শেখদের টাকা বাংলাদেশে চলে আসবে, আমেরিকাতে টাকা চলে আসবে। চেঞ্জ দ্য সিস্টেম। নাকি সবসময় ঘুরে যে টাকা কেমনে গেলো, টাকা কেমনে গেলো? আপনার টাকা আসার সুযোগ করে দেন, আপনি সেফ হ্যাভেন বানান টাকা আসার জন্য। তো টাকা এখানে টাকা আসলে গেলো, টাকাটা ব্যাংকে চলে যাবে, ব্যাংকে প্রসেসে গেলে সেখান থেকে ব্যাংক আরও বেশি করে লোন দিতে পারবে, শিল্পায়ন হবে। আপনি ঘুরে ঘুরে পিছিয়ে যে সরকার আসে একই ক্যারেক্টার, ওই টাকা চুরি করে পাচার হয়ে গেছে, ওই টাকা পাচার। সিস্টেমটা চেঞ্জ, সিস্টেম ইকোনমিক সিস্টেম, অর্থনীতি পলিসি চেঞ্জ করেন আপনি। নাকি আপনি থাইল্যান্ড থেকে এখানে আইন নেই, সিঙ্গাপুরে আইন নেই, তো বাংলার টাকা সিঙ্গাপুরে যায় কেন চুরি পাচার হয়ে? চেঞ্জ দ্য পলিসি, ইকোনমিক পলিসি। পিপুল বিদেশ থেকে আইনে। আমি মরিশাস গেছিলাম, মরিশাস শুনে বাঙালি ছিল, আমেরিকান বংশোদ্ভূত বাঙালি। মরিশাসে বলে খোকন ভাই এখানে অনেক টাকা আছে, বাংলাদেশে অনেক টাকা আছে মরিশাস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? টাকা ধরে সেফ ফিল করে কেউ ডিসচার্জ করে টাকাকে। এখানে টাকা ডিসচার্জ, এখানে টাকা বাংলা টাকা যদি আপনার বোঝে টাকা থাকলো, দুধে প্রথমে ডিস্টার্ব করবে আপনাকে, ইনকাম রেট আপনি ডিস্টার্ব করবে। এদের ডিস্টার্বের কারণে তো আপনার ট্যাক্স ইনকাম করতে পারে না তারা। বাংলার বেশিরভাগ লোক ট্যাক্স দেয় না, কিন্তু এ হলো শব্দ ডিস্টার্ব। ঠিক আছে, তার হইলে এক চাঁদাবাজ। ইনকাম ডিপার্টমেন্ট নিজের টাকা নিব, তাদের 10 গুণ নেব, তারা ঘুষ নেব, চাঁদাবাজ। দুদকের বেশিরভাগগুলো কর্মচারী দুর্নীতিবাজ। ঠিক আছে, তারা দুর্নীতি ধরতে গিয়ে নিজের দুর্নীতি ইনভলভ হয়ে যায়। দেখেন দুই চাঁদাবাজ, আর এমনি অর্ডিনারি চাঁদাবাজ তো আছেই। মানে প্রত্যেকটা মানুষ 3 জনের চাঁদাবাজি শিখারে বাংলাদেশে। চেঞ্জ দ্য পলিসি, চেঞ্জ দ্য ল, চেঞ্জ দ্য সিস্টেম, রাইট? আমি মনে করি চেঞ্জ হচ্ছে, আমরা এটা চলতে পারি না এভাবে। জোড়ার তালি রিপেয়ার করে আপনি কত চললাম নেই, তালি এত তালি হয়ে গেছে আপনার প্ল্যান্টের মধ্যে বা কোটের মধ্যে, বুঝছেন নাকি? তালি ছাড়া কিছু নেই। চেঞ্জ দিতে নিউ আপনার ট্রাউজার লাগান, নিউ কোট লাগান আপনি। চেঞ্জ দ্য পলিসি।